প্রি কনসেপশনাল কাউন্সিলিং, ঠিক আছে? একটু ইন্টারঅ্যাক্টিভ করি। এবার বল প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলতে কি আসে মাথায় প্রথম? তাহলে প্রি কনসেপশন মানে বিফোর প্রেগন্যান্সি। বিফোর প্রেগন্যান্সি আমাদের এটা মাথায় এলো কেন? কারণ আমরা মানে ওভার দ্য ইয়ার্স ডে টু ডে প্র্যাকটিসে অবস্টেটিশিয়ানরা কিছু কিছু ডিজিজ, কিছু মানে আনওয়ান্টেড ফ্যাক্টর এনকাউন্টার করলো যেটা could have been prevented যদি প্রিকনসেপশনালি আমরা কিছু জিনিস মডিফাই করতে পারি। তাহলে প্রিকনসেপশনাল কাউন্সিলিং আর কিছুই নয়, টু মডিফাই বায়োমেডিক্যাল, ফিজিওলজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস অফ মাদার অর কাপল বলতে পারিস। আজকে স্লাইড দেখানোর কিছু নেই, তোরা পয়েন্টগুলো আমি যে যে ব্রড হেডিং গুলো বলবো লিখে নিস, ঠিক আছে? তাহলে প্রথমে তোদেরকে এরকম লং কোশ্চেনে আসতে পারে যে হোয়াট ইজ প্রিকনসেপশনাল কাউন্সিলিং। তো কি বললাম? ইট ইজ দ্য অ্যাওয়ারনেস অর কাউন্সিলিং টু মডিফাই biomedical, physiological and psychological factors of the mother or the couple before pregnancy so that we can prevent some untoward outcome of pregnancy. এটা আমরা কেন করছি? তাহলে গোল অফ প্রিকনসেপশনাল কাউন্সিলিং কি আমাদের? তাহলে ব্রড যে গোলটা আমাদের, ব্রড হেডিং কি হবে? আমরা একটা পজিটিভ আউটকাম চাইছি, টু গেট আ হেলদি বেবি অ্যান্ড আ হেলদি মাদার। এটাই আমাদের গোল অফ প্রিকনসেপশনাল কাউন্সিলিং। আচ্ছা, তোদের যদি লং কোশ্চেনে এটা আসে তাহলে ধর 5+5 করে যদি এলো, ফার্স্ট পার্টে এরকম আসবে ওই যেটা বললাম, হোয়াট ইজ প্রিকনসেপশনাল কাউন্সিলিং, গোল, ওয়েন টু স্টার্ট। এরপরে কোশ্চেনটা হচ্ছে ওয়েন টু স্টার্ট, তাহলে আমরা কখন স্টার্ট করব প্রিকনসেপশনাল কাউন্সিলিং। একটা তো বলে দিল যে টার্মটা থেকে আমরা বুঝতে পারছি যে বিফোর প্রেগনেন্সি, ঠিক আছে? তাহলে বিফোর প্রেগনেন্সি তো বুঝলাম, তাহলে কোন ডক্টর শুরু করবে, কে? এটা কি শুধু স্পেসিফিক্যালি গাইনোকোলজিস্ট বা অবস্টেটিশিয়ানদের জন্য? তাই মনে হচ্ছে না। যে মোমেন্টে তুই ডক্টর হলি, তোর দায়িত্ব হলো যে যে কোনো ফিমেল পেশেন্ট বা কাপল তোর কাছে আসছে, যে কোনো মেডিকেল ডিসঅর্ডার বা ডিজিজ নিয়ে আসছে, সেখানেই তোকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? কোনো পেশেন্ট প্রিম্যারাইটাল আসতে পারে, তাহলে প্রিম্যারাইটাল হতে পারে, প্রি কনসেপশনাল হতে পারে, এনি টাইম ডিউরিং স্ক্রিনিং হতে পারে। তুই যে কোনো পেশেন্ট, তোর কাছে ধর একটা নোন কেস অফ ডায়াবেটিস আছে, কোনো ক্রনিক ইলনেসের পেশেন্ট আছে, নোন কেস অফ হাইপারটেনশন আছে, তাহলে ফিমেল পেশেন্ট, তাহলে তোর রেসপন্সিবিলিটি হচ্ছে ফিমেল পেশেন্ট কখনো না কখনো ইভেনচুয়ালি ও কনসিভ করবে, তাহলে ওটা আমাদের রেসপন্সিবিলিটি টু কাউন্সিল হার অ্যাবাউট দ্য আউটকাম অফ হার প্রেগনেন্সি ইফ শি কন্টিনিউস দিস ড্রাগস। তোর পেশেন্ট ক্রনিক ইলনেসে আছে, কিছু ডায়াবেটিক থাকে, কিছু অ্যান্টি হাইপারটেনসিভ থাকে, অ্যান্টি ডায়াবেটিক থাকে, আমরা দিয়ে দিই পেশেন্টদের। ফার্মাকোলজিতে পড়েছিস টেরাটোজেনিসিটি, তাহলে সব কি প্রেসক্রাইব করা যায় প্রেগনেন্সিতে? নিশ্চয়ই যায় না। তাহলে হোয়েন টু স্টার্ট, যখনই কোনো পেশেন্টকে তুই এনকাউন্টার করছিস উইথ ক্রনিক ইলনেস, প্রিম্যারাইটাল, প্রি কনসেপশনাল কোনো কাপল আসছে, বা ধর রেকারেন্ট প্রেগনেন্সি লস, এই টার্মটা শুনেছিস তোরা অবস পড়তে গিয়ে এখন, রেকারেন্ট প্রেগনেন্সি লস। তাহলে রেকারেন্ট প্রেগনেন্সি লসের যদি কোনো পেশেন্ট আসে, ধর তোর কাছে সে প্রেগনেন্সি লসের জন্য আসেইনি, তোর কাছে অন্য কোনো ডিজিজ নিয়ে এসেছে, কিন্তু ফিমেল পেশেন্ট, তাহলে রেকারেন্ট প্রেগনেন্সি লসের পেশেন্টকে আমাকে করতে হবে যাতে নেক্সট টাইম সে যখন কনসিভ করবে শি ক্যান হ্যাভ আ পজিটিভ আউটকাম, ঠিক আছে? তাহলে এরপর স্ক্রিনিং। স্ক্রিনিং পার্টে ওভারঅল স্ক্রিনিং কিছু আছে, স্পেসিফিক ডিজিজের জন্য কিছু স্ক্রিনিং আছে। ওভারঅল স্ক্রিনিং পার্টে আমাদের কি কি আসে? এতগুলো ডিজিজ বললাম, কারো কিছু মাথায় এলো যে কি কি স্ক্রিন করতে পারি আমরা আউটকাম ভালোর জন্য? কি স্ক্রিনিং করতে পারি? হ্যাঁ, খুব ভেরি গুড, থ্যালাসেমিয়া স্ক্রিনিং আমরা করতে পারি। ধর একটা কাপল এলো তোর কাছে, সে বলছে যে আমার বাচ্চা থ্যালাসেমিয়া মেজর। এরকম গ্রাম থেকে, পেরিফেরি থেকে প্রচুর মানুষ আছে যারা জানেই না এইচপিএলসি টেস্ট কি, সে নিজেও জানে না যে সেও কেরিয়ার, হাজবেন্ড নিজেও জানে না, সে হয়তো মাইনর বা কেরিয়ার, এটা জানে না। তাহলে আমরা কি জানি? থ্যালাসেমিয়া মেজর। তো ওই পেডিগ্রি করেছিলাম আমরা, যদি ফিমেল পার্টনার ধর কেরিয়ার হচ্ছে, মেল পার্টনার যদি কোনোভাবে মেজর হয়, তাহলে তাদের যে মেল বেবি হবে তার 75% চান্স থাকবে মেজর হওয়ার। তাহলে থ্যালাসেমিয়া স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা স্ক্রিনিং আছে যেটা আমি বললাম যে রেকারেন্ট প্রেগনেন্সি লসে, ওটাকে আমরা অ্যাপলা বলি। অ্যাপলা স্ক্রিনিং একটা হয়, অ্যাপলা স্ক্রিনিং লিখে রাখ, তাহলে এই স্ক্রিনিং গুলো আমাদের করতে হবে। আচ্ছা, আর একটা স্ক্রিনিং, কিছু কিছু ভ্যাকসিনেশন আমাদের করতে হয় প্রেগনেন্সিতে। তার মধ্যে একটা ডিজিজ তোরা শুনে থাকবি, সেটা হচ্ছে রুবেলা। রুবেলা ভাইরাসের জন্য কনজেনাইটাল রুবেলা সিনড্রোম হয়, যেটা কিন্তু গ্রেভ ইনজুরি করে ফিটাসে। তাহলে পেশেন্টকে তোকে জানতে হবে যে সে কখনো রুবেলা ভ্যাকসিন নিয়েছে কিনা। জাস্ট ছোট ছোট করে তোর
টপিক টার্মগুলো লিখে রাখ, যাতে যখন তোরা এটা কিভাবে পাবি। দেখ প্রি কনসেপশনাল কাউন্সিলিং তো আলাদা করে কোনো চ্যাপ্টারে তোর কাছে আনসার সাজানো থাকবে, ওটা নয়। তুই মেডিকেল ইলনেস অফ প্রেগনেন্সি পড়তে পড়তে যাবি, প্রতিটা চ্যাপ্টারই কিছু কিছু টপিক তোরা পাবি। এবার তোদেরকে প্রথমেই ওই কোশ্চেনটা দেওয়ার পর পরের কোশ্চেনটা হয়তো এটা দেবে যে ইফ ইউ গেট আ পেশেন্ট উইথ থ্যালাসেমিয়া মেজর চাইল্ড দেন হাউ ইউ কাউন্সিল দ্য কাপল, এরকম ভাবে কোশ্চেন গুলো আসবে। বা ওর আগের বাচ্চাটার কনজেনাইটাল রুবেলা সিনড্রোম ছিল, তাহলে নেক্সট প্রেগন্যান্সি প্ল্যানের আগে তুমি কি কাউন্সিলিং করবে। তাহলে কি কাউন্সিলিং করবো, পেশেন্ট পেলো এরকম, আমাকে জানতে হবে ওর ভ্যাকসিনেশন কখনো হয়েছে কিনা। রুবেলা ভ্যাকসিন আমরা রুটিনলি দিই, তার আগে একটা টেস্ট হয় রুবেলা আইজিজি আইজিএম, যে কোনো ভাইরাসে আমরা আইজিজি আইজিএম টেস্ট করি, তাহলে ওরা আমরা ব্লাডটা টেস্ট করে দেখতে পারি। ঠিক আছে, পজিটিভ পেলাম আমি ওকে ভ্যাকসিনেশন, বা অনেক সময় আমরা এমনি ভ্যাকসিনেশন করে দিই। কারণ কনজেনিটাল রুবেলা সিনড্রোম, যে টর্চ কমপ্লেক্স দেখবি তোরা পড়ে থাকবি মাইক্রোবায়োলজি, তার মধ্যে রুবেলাটা নিয়েই সবাই বেশি চিন্তিত, বাকিগুলো নিয়ে আমরা অতটা ভাবি না, খুব একটা এফেক্ট করে না প্রেগনেন্সিতে। বাট রুবেলা, থ্যালাসেমিয়া স্ক্রিনিং হলো অ্যাপ্লা স্ক্রিনিং, রুবেলা আমরা করতে পারি। আর একটা নোন কেস অফ হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি এর কোনো পেশেন্ট আছে, তাহলে হেপাটাইটিস বি ধর অ্যাক্টিভ থাকলেও সেটা ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়ে ফিটাসের মধ্যে যেতে পারে, তাহলে আমাকে হেপাটাইটিস বি ভাইরাসের টাইটারটা দেখতে হবে ওর বডিতে 200 এর বেশি আছে না নিচে আছে। যদি বেশি থাকে তাহলে আমাকে সেই মতো ইন্টারভেন করতে হবে। অনেকেই লাইফ লং মেডিকেশন নেয় অ্যান্টিভাইরাল, এই জিনিসগুলোর আমাকে স্ক্রিনিং করতে হবে। আচ্ছা, এবারে আমি একটু স্পেসিফিক ইলনেসে আসি। কিছু কিছু পেশেন্টস আমরা পাবো যারা, আমি বলে দিচ্ছি তোকে শুরুটা, যারা কিছু স্পেসিফিক ইলনেস নিয়েই তোর কাছে আসবে। যেমন প্রথমে আমি বলছি ডায়াবেটিস, ধর নোন কেস তোর একটা টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট তোর কাছে এসেছে, সে এখনো প্রেগনেন্ট হয়নি, তোর কাছে সে দেখায়, তার ধর ইনসুলিন চলে না জেনারেলি, আমি বাদই দিলাম, ইনসুলিন আর মেটফরমিন ছাড়া অন্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ গুলো চলছে। তাহলে আমরা ফার্মাতে পড়েছিলাম যে কোনটাই একমাত্র প্রেগনেন্সিতে দেওয়া যায়, বাকি সবারই টেরাটোজেনিসিটি আছে, কোন দুটোই দিই আমরা প্রেগনেন্সিতে সেফ, মেটফরমিন আর ইনসুলিন। এই দুটো ছাড়া ধর পেশেন্ট কন্ট্রোল আছে, গ্লিমেপিরাইড, এইসব ড্রাগ গুলোতে পেশেন্ট কন্ট্রোল আছে, তাহলে আমি কি বুকে বলতে পারবো যে তুমি এই অবস্থায় প্রেগনেন্সি নিয়ে নাও? আমাকে কাউন্সিল করতে হবে, কাউন্সিলের সাথে আরেকটা কাজ করতে হবে, যদি আমি তাকে ট্রিট করছি ওই ড্রাগটাতে সে ওয়েল কন্ট্রোল আছে, তাহলে আমাকে ওকে শিফট করাতে হবে মেটফরমিনে বা ইনসুলিনে। যদি মেটফরমিনে আর তোর ডায়াবেটিক ডায়েটে পেশেন্ট কন্ট্রোল না হয়, তাহলে আমাকে ওকে ইনসুলিন স্টার্ট করতে হবে, দেন আই ক্যান অ্যালাউ হার টু গেট প্রেগনেন্ট। এটা আমার রেসপন্সিবিলিটি। তাহলে ক্রনিক ইলনেসের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল ডায়াবেটিস যদি কোনো পেশেন্টের থেকে যায়, তাহলে সেই তাদেরকে আমরা বলি ওভার ডায়াবেটিক। জিডিএম পরে ডেভেলপ করে, ঠিক আছে, আফটার 20 উইকস। কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টদের সব থেকে বেশি ইনসিডেন্স অফ আইইউএফডি হয়, কনজেনাইটাল অ্যানোমালি হয়, তার মধ্যে কনজেনাইটাল হার্ট ডিজিজ খুব কমন। তাহলে ওইটা ডায়াবেটিস আমরা খুবই পাই ডে টু ডে প্র্যাকটিসে, তাহলে ডায়াবেটিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সেকেন্ড আরেকটা কি ইলনেস হতে পারে, হাইপারটেনশন হতে পারে। তাহলে কোন কোন অ্যান্টি হাইপারটেনসিভ আমরা প্রেগনেন্সিতে অ্যালাউ করব, কোনগুলো করব না? ভেরি গুড, ল্যাবেটালল আমরা অ্যালাউ করব। আর হাইড্রোলাজিনটাও খুব ভালো আনসার দিয়েছিস, খুব ভালো ড্রাগ, কিন্তু খুব একটা যখন তোরা প্র্যাকটিস করবি ডে টু ডে প্র্যাকটিসে খুব একটা মার্কেটে অ্যাভেলেবেল নয়। আগেকার প্র্যাকটিশনাররা খুব দিত, বাট আমরা দিতে পারি না এখন। আরেকটা কি ড্রাগ আছে একটা রকম, একটা, হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে জেনারেলি কি হয়, পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা দেখবি তোরা ফার্মাতে পড়েছিস এস ইনহিবিটর, হ্যাঁ, এআরবি, এইগুলো এআরবি ব্লকার, এইগুলো আমরা জেনারেলি খুব বেশি প্র্যাকটিস করি, কিন্তু পেশেন্টকে আমি অ্যালাউ করতে পারবো না, ওইটা টেরাটোজেনিসিটি আছে। তাহলে পেশেন্ট ওটাতে কন্ট্রোল আছে, তাহলে আমাকে একটা প্রিকনসেপশনাল পিরিয়ড নিতে হবে, তাকে শিফট করাতে হবে অন্য অ্যান্টি হাইপারটেনসিভে, যেটা তোরা বললি নিফেডিপিন, ল্যাবেটালল, তারপর আমি তাকে অ্যালাউ করব। তাহলে যখন আনসার লিখবি, যদি তোকে এরকম কোশ্চেনে আসে যে কিছু মেনশন সাম ক্রনিক ইলনেস এন্ড হাউ উইল ইউ ইন্টারভেন, তাহলে চার্ট করে দিবি, ভালো মার্কস আসবে। ঠিক আছে, চার্টে ক্রনিক ইলনেস লিখে দিলি, কি কি তুই এক্সাম্পল দিলি, এই থেকে এতে শিফট করব, তোদের তো ইলাবোরেট করতে বলবে না। এটা একটা হলো। আরেকটা ক্রনিক ইলনেস বল, কিছু মাথায় এলে তারপর আমি বলবো। ক্রনিক ধর ছোটবেলা থেকে আছে, এবং সে যদি সেই হ্যাঁ, অ্যানিমিয়া, হ্যাঁ এটাও ভালো বলেছিস, অ্যানিমিয়া হতেই পারে, ক্রনিক অ্যানিমিয়া আমাদের দেশে খুবই কমন। তাহলে অ্যানিমিয়ার পেশেন্ট পেলে, অ্যানিমিয়াতে যেটা হয় দেখ, সে কনসিভ করতে প্রবলেম হবে না, কিন্তু ডিউ টু লো হিমোগ্লোবিন লেভেল আইইউজিআর হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, তাহলে আমাকে সেটাও কারেক্ট করতে হবে পেশেন্ট যদি এসে হিস্ট্রি দেয়। ঠিক আছে, আর একটা তুই তোর আগের আনসারের সাথে এটা একটা কানেক্ট করছে, ধর তুই কোনো ক্রনিক অ্যানিমিয়ার পেশেন্ট পেলি,
তাহলে তোকে তো কজটা ডিটেক্ট করতে হবে। আমি শুধু ওকে ট্রিটমেন্ট দিয়ে দিলে হবে না, পেশেন্ট আমাকে জিজ্ঞেস করবে যে আমার ক্রনিক অ্যানিমিয়া কেন, আমি তো অ্যাজ আ ডক্টর আমার রেসপন্সিবিলিটি, তাহলে আমাকে টেস্ট করাতে হবে। সেখানে থ্যালাসেমিয়া ধরা পড়তে পারে, থ্যালাসেমিয়া মেজর মাইনর, জেনারেলি ট্রেড বা মেজর এই পেশেন্ট, মেজরদের তো অনেক কম থাকে হিমোগ্লোবিন লেভেল, মাইনর বা ট্রেড গুলো তো 8.48 থেকে 9 এর মধ্যেই থাকে। তাহলে ও ভালো আনসার দিয়েছে। ক্রনিক অ্যানিমিয়ার পেশেন্ট হলে আমাকে পুরো ইনভেস্টিগেট করে বের করতে হবে যে কেন এটা ক্রনিক অ্যানিমিয়া কেন। আরো তো অনেক রিজনস আছে। আমাদের দেশে খুব কমনলি যেটা হয় নিউট্রিশনাল অ্যানিমিয়া, আমরা একসাথে বলি আয়রন ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা আমাদের দেশে খুব কমন। তাছাড়াও ওয়ার্ম ইনফেস্টেশন আমাদের দেশে খুব কমন। তাহলে এই জন্য আমাদের প্রেগনেন্সিতে দেখবি গভর্নমেন্টের প্রোটোকল আছে, ডিওয়ার্মিং করা হয়, বাচ্চাদেরও করা হয়, প্রেগনেন্ট মাদেরও করা হয়। তাহলে এইগুলো সব আমাদের প্রিকনসেপশনাল কাউন্সিলিং প্লাস ইন্টারভেনশনের মধ্যে আসছে, করতে হবে আমাদের এগুলো। আচ্ছা, ক্রনিক অ্যানিমিয়া হলো। আর একটা ডিজিজ আছে যেটা ছোটবেলা থেকেই ধরা পড়ে, তোরা জানবি অ্যাডোলেসেন্ট বা আরো ছোটদের, যারা মেডিসিন মিস করতে পারে না। ফার্মাতে পড়েছিস এই ড্রাগগুলোর খুব টেরাটোজেনিসিটি আছে, এপিলেপসি। হ্যাঁ, তাহলে আমরা ফেনিটয়েন তো খুব ডেইলি প্র্যাকটিস করি, ফেনিটয়েন ইনজেকশন দেওয়া হয়, ট্যাবলেট দেওয়া হয়। স্টেটাস এপিলেপটিকাস পড়েছিলিস তোরা? তাহলে এপিলেপসির পেশেন্টগুলোকে আমরা ইগনোর করতে পারবো না, ড্রাগ তো বন্ধ করতে পারবোই না। এবার আমি কি ফেনিটয়েনওয়ালা একটা পেশেন্টকে যে রেগুলার ফেনিটয়েন নেয় তাকে আমি অ্যালাউ করতে পারবো টু গেট প্রেগনেন্ট? ফার্মাতে কি পড়েছিলিস ফেনিটয়েনের? ফেনিটয়েন হ্যাডারটন সিনড্রোম আছে, তাহলে তাহলে ম্যালফরমেশন হয় কনজেনিটাল, পেশেন্টকে শিফট করাতে হবে। তাহলে সেফেস্ট ড্রাগ কি প্রেগন্যান্সিতে আমরা দিই? ওটা দিতে পারি, লিভেটিরাসিটাম, এগুলো দিতে পারি। ঠিক আছে, পেশেন্টকে তাহলে আমাকে শিফট করাতে হবে। তাহলে এপিলেপসিও একটা ইম্পর্টেন্ট টপিক। এরকম করে মেডিকেল ডিসঅর্ডার যত পড়বি পরপর চ্যাপ্টারে তোর পরপর আসতে থাকবে, সেগুলোকে চেঞ্জ করতে হবে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ। আচ্ছা, এবারে একটা ডিজিজ তোরা শুনে থাকবি, নিউরাল টিউব ডিফেক্ট। ঠিক আছে, এনটিডি। এনটিডি হচ্ছে মোস্ট কমনলি আগে পাওয়া যেত কনজেনিটাল অ্যানোমালির মধ্যে। এবার দেখা গেল যে এনটিডি উই ক্যান প্রিভেন্ট, আমরা একদম খুব ভালোভাবে 99% প্রিভেন্ট করতে পারি। এই জন্য আমাদের গভর্নমেন্ট প্রোটোকলে দেখবি ফলিক অ্যাসিড দেওয়া হয়, এবং ফলিক অ্যাসিড জেনারেলি পেশেন্ট আসে আমাদের কাছে আফটার প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পর, বাট আইডিয়ালি ফলিক অ্যাসিড দেওয়া উচিত 3 মান্থস প্রি কনসেপশনালি। তোদের একটা কোশ্চেনও তো এসেছিল ডোজ। হ্যাঁ, তাহলে আমরা 400 দিই ফলিক অ্যাসিড। ঠিক আছে, ফলিক অ্যাসিডটা হচ্ছে একটা প্রিভেন্টিভ মেশার, এটা একটা ট্রিটমেন্ট আমি বললাম। ফলিক অ্যাসিড আমরা দিয়ে রাখবো। যে কোনো পেশেন্ট যে তোকে বলছে যে আমরা ট্রাই করছি কনসেপশনের জন্য, যদি 3 মান্থসের মধ্যে এলো বা তার আগেও এলো, আমরা ফলিক অ্যাসিড স্টার্ট করব। আর কাদেরকে দেবো ফলিক অ্যাসিড? এই যে ড্রাগগুলো বললাম যেগুলো হচ্ছে তোর ওই যে পেশেন্ট অনেকদিন ধরে এপিলেপটিক অ্যান্টি এপিলেপটিক খাচ্ছে, তাদেরকে আমরা রুটিনলি একটা ফলিক অ্যাসিড ট্রিটমেন্ট দিয়ে রাখবো। ঠিক আছে, আর কিছু দেখবি পেশেন্ট আসে যারা সাইটোটক্সিক ড্রাগ নেয়, মেথোট্রেক্সেট নেয়, অনেকে হাইড্রক্সিক্লোরোকুইন নেয়। কিছু এসএলই বলে একটা ডিজিজ আছে জানিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। হ্যাঁ, ওদের লাইফ লং কিছু ট্রিটমেন্ট চলে। তাহলে ক্রনিক ইলনেসের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের এসএলই। তাহলে এসএলই পেশেন্টদের আমরা জেনারেলি, যখন এসএলই ফ্লেয়ার হচ্ছে তখন তো একভাবে আমরা শুরু থেকে বলতে হবে, যখন এসএলই ফ্লেয়ার হচ্ছে তখন তো আমরা একভাবে ট্রিট করছি পেশেন্টকে। জেনারেলি এসএলই পেশেন্টদেরকে টপিক ইয়েগুলো লিখে রাখ কিন্তু, ডিজিজগুলো, নইলে ভুলে যাবি। যে প্রি কনসেপশনালের মধ্যে লিখে রাখছিস তো এসএলই পেশেন্টদেরকে জেনারেলি আমরা কন্ট্রোল করার জন্য প্রেডনিসোলোন, মেথোট্রেক্সেট বা হাইড্রক্সিক্লোরোকুইন এগুলো দিয়ে থাকি ড্রাগগুলো। এবার এসএলইর ইটসেলফ যে ড্রাগগুলো, তাদের একটা টেরাটোজেনিসিটি এফেক্ট আছে, প্লাস ডিজিজটারও একটা এফেক্ট আছে ফিটাসের ওপর। এসএলইতে একটা 30% এর রুল আছে। ঠিক আছে, জেনারেলি এসএলই পেশেন্ট ধর আননোয়িংলি তোর কাছে এলোই না পেশেন্টটা, সব পেশেন্টের তো এই অ্যাওয়ারনেসটা নেই এখনো, আমাদের দেশে অ্যাওয়ারনেসটা যায়নি যে আমি প্ল্যান করছি প্রেগনেন্সি, খুব কম। তুই তো 5% একদম খুব এলিট ক্লাসে তুই পাবি যে তারা তার আগে একজন ডক্টরের কাছে আসে, কাপলরা বলে যে ডক্টর আমাকে কিছু রুটিন টেস্ট সাজেস্ট করুন যে উই আর প্ল্যানিং ফর আ প্রেগনেন্সি। বেশিরভাগই আসে না। এবার আমরা এরকম প্রচুর পেশেন্ট প্রায় পেরিফেরি থেকে যার এসএলই আছে কিন্তু সে প্রেগনেন্সি নিয়েছে এবং জানেই না যে এসএলইতে কিছু কিছু প্রবলেম হতে পারে। তাহলে একটা 30% এর রুল আছে জেনারেলি, যেটা হয় 30% এসএলই একদম ডিক্রিজ করে যায় প্রেগনেন্সিতে। 30% যেরকম ছিল প্লেটিউ ফেজে থাকে, আর 30% হচ্ছে খুব ফ্লেয়ার আপ করে। তাহলে এই ফ্লেয়ার আপ পেশেন্টগুলো নিয়ে আমাদের খুব টেনশন। আচ্ছা, এসএলইতে যেটা মোস্ট কমনলি হয় সেটা হচ্ছে কনজেনাইটাল কার্ডিয়াক ব্লক।
কনজেনাইটাল হার্ট ব্লক ফিটাসে হচ্ছে মোস্ট কমনলি হয়, ঠিক আছে। তাহলে আমাকে পেশেন্টকে এরকম ভাবেই একটা কাউন্সিলিং করতে হবে। সেই পেশেন্টকে আমি এসএলই তে অ্যালাউ করবো প্রেগনেন্ট হওয়ার জন্য যার লাস্ট 1 ইয়ারে একটা এসএলই ফ্রি মানে অ্যাটাক ফ্রি পিরিয়ড আছে। এসএলইর যে অ্যাটাক গুলো ধরো যেটা মায়ালজিয়া হয়, রোজেশিয়া, র্যাশ হয়, এগুলো যার লাস্ট 1 ইয়ারে হয়নি, মানে ও যে ড্রাগসে আছে সেটাতে ওয়েল কন্ট্রোলড আছে। প্লাস পেশেন্ট যদি মেথোট্রেক্সেটে থাকে আমি তাকে অ্যালাউ করতে পারবো না, কারণ মেথোট্রেক্সেট সব থেকে টেরাটোজেনিক, ওটাতে অ্যাবর্টিফিকেন্ট হিসেবে ইউজ করা হতো, এখনো ইউজ করা হয়। মেথোট্রেক্সেটে থাকা কোনো পেশেন্টকে আমি বলতেই পারবো না যে হ্যাঁ কোনো ব্যাপার না, ইউ ক্যান গেট প্রেগনেন্ট, বলতে পারবো না। ওকে, যদি কোনো পেশেন্ট এসএলইর জন্য মেথোট্রেক্সেটে আছে মানে ওর ডিজিজটা সিভিয়ার ডিগ্রিতে আছে, তাহলে ওকে আমাকে শিফট করাতে হবে প্রেডনিসোলোনে, লোয়ার ড্রাগসে বা হাইড্রক্সিক্লোরোকুইন কখনো কখনো দেওয়া হয়। মোর সেফার হচ্ছে প্রেডনিসোলোন প্রেগনেন্সির জন্য। তাহলে আরেকটা ক্রনিক ইলনেস পেয়ে গেলি তোরা এসএলই, ঠিক আছে। এইসব পেশেন্ট গুলো যারা এই টেরাটোজেনিক ড্রাগসে থাকে তাদেরকে আমরা ফলিক অ্যাসিড অলওয়েজ অলওয়েজ, সেটা 3 মান্থস বিফোর নয়, যখনই এলো পেশেন্ট তুই বললি তুমি ফলিক অ্যাসিড খেতে থাকো। ডেফিসিয়েন্সি হয় প্রচন্ড ভাবে, ঠিক আছে। ডেফিসিয়েন্সি হলেই কি হবে বললাম, নিউরাল টিউব ডিফেক্ট, যত রকমের নিউরাল টিউব ডিফেক্ট আছে ফিটাসে সেটা হবে। এটা হলো। আচ্ছা, এবারে আর কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে যেগুলো আমরা করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ওবেসিটি, ওয়েট রিডাকশন। পেশেন্ট যখন আমার কাছে আসছে ওয়েট রিডাকশন করলে আমরা অনেক ক্রনিক ইলনেসকে কন্ট্রোল করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে হাইপারটেনশন, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে আমাদের মেডিকেশন দেওয়ার যে অ্যামাউন্টটা সেটা অনেকটা কমিয়ে দিতে পারি, আননেসেসারি মেডিকেশন আমাকে দিতে হবে না। তাহলে এটা একটা পার্ট যে তুই কি কি ইন্টারভেনশন করছিস, যেমন আমি ফলিক অ্যাসিড দিচ্ছি তেমন আমি লাইফস্টাইল মডিফিকেশন বলছি, যে ওয়েট রিডাকশন। আর একটা হচ্ছে কিছু পেশেন্ট থাকে যারা দেখবি অ্যালকোহলিক থাকে, অ্যালকোহলিক বলতে যারা হচ্ছে যে দে সাম পিপল আর দেয়ার হু টেক অ্যালকোহল উইথ ব্রেকফাস্ট, এরকম, যেটা আমাদের কান্ট্রিতে খুব একটা কমন নয়। তাও অ্যালকোহলিক পেশেন্টদেরকে আমাকে এটা কাউন্সিলিং করতে হবে যে কতটা ইন্টারভ্যালে সে অ্যালকোহল কনজিউম করতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমার ইন্টারভেনশন। মোটামুটি মোটামুটি এভাবে আনসার লিখলেই হবে। তোদেরকে যে কোশ্চেন যেরকম আসতে পারে তোদের, সেটা যেটা বললাম শুরুতে, হোয়াট ইজ প্রি কনসেপশনাল কাউন্সিলিং, গোল, when to start, আর একটা হচ্ছে স্ক্রিনিং মেথড, আর ওই ক্রনিক ডিজিজ গুলো হয়তো কোনো একটা ডিজিজ বলে ইলাবোরেট করতে দিয়ে দিল, বললো থ্যালাসেমিয়া পেশেন্ট বা তুমি একটা ক্রনিক ডায়াবেটিক অনেক দিনের বা ক্রনিক আনকন্ট্রোল হাইপারটেনশনের পেশেন্ট পেয়েছো, তখন হাউ উইল ইউ ইন্টারভেন, এরকম দিতে পারে। অথবা একটা ইম্পর্টেন্ট টপিক আসে আমাদের, সেটা হচ্ছে যেটা আগে বলছিলাম, রেকারেন্ট প্রেগনেন্সি লস, ঠিক আছে। রেকারেন্ট প্রেগনেন্সি লসটা একটু পড়তে হবে। তো তোর কাছে কোনো পেশেন্ট এলো উইথ হিস্ট্রি অফ 3 or more অ্যাবর্শন, ফার্স্ট ট্রাইমেস্টার হতে পারে, উইদিন 12 উইকস, সেকেন্ড ট্রাইমেস্টার হতে পারে, থার্ড ট্রাইমেস্টার আনকমনলি বাট হতে পারে, রেকারেন্ট প্রেগনেন্সি লস। তাহলে রেকারেন্ট প্রেগনেন্সি লস পেশেন্ট, ফিমেল পেশেন্ট এলেই আমরা যদি ম্যারিড পেশেন্ট হয় স্পেসিফিক্যালি, আমরা তার অবস্টেটিক হিস্ট্রি একটা নিই। অবস্টেটিক হিস্ট্রি তোরা নিস তো, মেনস্ট্রুয়াল হিস্ট্রি ছাড়াও, সেটা তো যে ডিপার্টমেন্টেরই তুই হস, ওই মেডিসিন, সার্জারি, যে কোনো, আমাকে ফিমেল পেশেন্ট মানে একটা মেনস্ট্রুয়াল আর অবস্টেটিক হিস্ট্রি নিতে হবে। তাহলে অবস্টেটিক হিস্ট্রিতে আমি পেলাম যে তার রিকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে। এবারে দে আর প্ল্যানিং ফর নেক্সট প্রেগনেন্সি, তাহলে আমাকে তাকে ইউ হ্যাভ টু স্টপ দ্য কাপল, তার আগে কিছু টেস্ট করতে হবে। তার মধ্যে অ্যাপলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, রুবেলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। রিকারেন্ট প্রেগনেন্সি লসের মধ্যে অ্যাপলা, রুবেলা খুব ইম্পর্টেন্ট আসবে। তাছাড়া রুটিন টেস্ট করতে হবে, তার মধ্যে সুগারের যে টেস্টগুলো আমরা করি, ফাস্টিং সুগার, HbA1c, কারণ আমাকে দেখতে হবে আনকন্ট্রোল ডায়াবেটিক কিনা, সে হয়তো জানেই না তার রেকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে, এগুলো করতে হবে। আর একটা হচ্ছে VDRL টেস্ট করতে হবে, কিছু সিফিলিস ডিসঅর্ডারের জন্য সেকেন্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সি লস হয়। এবার ধর রেকারেন্ট প্রেগনেন্সি লসে পেশেন্টটা অ্যাপলা পজিটিভ এলো, অ্যাপলা প্যানেল টেস্ট করলাম, অ্যাপলা পজিটিভ এলো, তাহলে আমরা তাকে কি ইন্টারভেন করব? অ্যাপলা ডিজিজটা আমি তোদেরকে ইলাবোরেট করে বলছি না, শুধু অ্যাপলাতে যেটা হয় ওর ব্লাড সার্কুলেশনে ব্লাডগুলো ক্লটেড হয়ে যায়, ঠিক আছে, তাই জন্য ওর বারবার মিসক্যারেজ হতে থাকে। তাহলে আমাকে কিছু ব্লাড থিনার ওকে অ্যাড করে রাখতে হবে। তার তোরা টার্মটা শুধু মনে রাখ, জানিস ফার্মাতে পড়েছিস, অ্যাসপিরিন পড়েছিস, তাহলে পেশেন্টকে আমরা প্রি কনসেপশনালি বা ইমিডিয়েটলি আফটার প্রেগনেন্সি অ্যাসপিরিন দিতে পারি 75 to 150 মিলিগ্রাম। এটা আমাদের একটা ইন্টারভেনশন, ঠিক আছে।